জিতকুমারের সৈন্যরা পারুলের কথায় প্রভাবিত হলো না। তারা পারুল সহ সেনাপতি অজয়কে ধরে নিয়ে মহারাজ জিতকুমারের কাছে নিয়ে যাচ্ছে। পারুল ভাবছে, জিতকুমারের সেনাপতি কি আমার বাবার ভাইকে বাঁচাতে পারবে? হে মহামহিম স্রষ্টা, তুমি আমাদের সহায় হও, আমাদের রক্ষা করো। পারুল, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি সেনাপতি মশাই, তুমি কোনো চিন্তা করো না, শুধু প্রার্থনা করো। বিশ্বাস হারিও না পারুল, রাক্ষসপুরীতেও আমাদের অনেক বিপদ এসেছে। সেসব বিপদের মতো এই বিপদ থেকে আমরা ঠিকই পার হব, দেখো তুমি। জিতকুমারের সেনাপতি কারাগার থেকে রূপকুমার আর রাজকুমার চাপাকে বের করে নিয়ে আসার পথে সৈন্যরা তাদের পথ রোধ করে দাঁড়ালো। জিতকুমারকে উদ্দেশ্য করে সৈন্যদের কমান্ডার বলল, মহামান্য সেনাপতি, আপনি এই রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আমি এই রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এই রাজ্যের প্রকৃত রাজা মহারাজ রূপকুমারের আনুগত্য করেছি। আমার বিশ্বাস তোমরাও তা করবে। জিতকুমার এই রাজ্যের রাজা নয়, সে একজন বহুরূপী। কখনো না সেনাপতি মশাই, এই রাজ্যের আসল রাজা আমাদের মহারাজ জিতকুমার। সৈন্যরা, এই বিশ্বাসঘাতক সেনাপতি আর বন্দীদের হত্যা করো। তাহলে তোমাদের মৃত্যুর জন্য আমি দায়ী নই। অতঃপর সাধারণ সৈন্যদের সাথে সেনাপতি রূপকুমার আর রাজকুমার চাপার যুদ্ধ চলতে শুরু করলো। তারা সবাই বীর বিক্রমে যুদ্ধ করে প্রাসাদের সৈন্যদের পরাজিত করতে শুরু করলো। কিন্তু প্রাসাদের সৈন্যরাও সাধ্যমতো প্রতিরোধ করতে থাকলো। সৈন্যরা পারুল আর সেনাপতি অজয়কে নিয়ে মহারাজ জিতকুমারের সামনে হাজির করলো। জিতকুমার তাদেরকে দেখে হাসতে হাসতে বলল, মানিক চাঁদ জোড়া, অবশেষে আমার সামনে হাজির হতে বাধ্য হলো। যত পারো হেসে নাও, খুব শীঘ্রই তোমার মুখে এই হাসি আর থাকবে না। আরে সর্বশেষ তোমার চাপা ভাইও এই একই কথাই বলেছিল, কিন্তু এখন সে আমার অন্ধকার কূপে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। খুব শীঘ্রই সে আমার কাছে মৃত্যু ভিক্ষা করবে। কে মৃত্যু ভিক্ষা করে তার সময় আমাদের বলে দেবে। এতটা নিশ্চিত হয়েও না পারুল, এটা রাক্ষসপুরী নয়, এটা মহান রাজা জিতকুমারের রাজত্ব। এখানে আমার অনুমতি ছাড়া একটা পাখি উড়তে পারে না। রাক্ষসানী মালিকাও তোমার মতো অহংকারী ছিল জিতকুমার, কিন্তু আজ সে আর বেঁচে নেই। তোমার মৃত্যু অবধারিত জিতকুমার। খামোশ! তুমি সামান্য সেনাপতি হয়ে আমার সাথে এমন ভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও? সেটাও একজন পরাজিত সেনাপতি হয়ে। আজই এই রাজ্যে চূড়ান্ত জয় পরাজয় নিশ্চিত হবে। পরিকল্পনা মাফিক পারুল আর সেনাপতি অজয় জিতকুমারের সাথে কথা বলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছে, যেন ততক্ষণে জিতকুমারের সেনাপতি তার বাবা ভাইকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তাই পারুল জিতকুমারকে একের পর এক প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। সেনাপতি রূপকুমার আর রাজকুমার চাপা যুদ্ধ করে তাদের বিরুদ্ধাচরণ করা হয় এমন সব সৈন্যদের মেরে ফেলতে সক্ষম হয়। জিতকুমারের সেনাপতি রূপকুমারকে উদ্দেশ্য করে বলল, মহারাজ, সব সৈন্যদের খতম করা হয়েছে। এখন আমরা কি করব? হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে সিংহাসন দখল করতে হবে, কেননা একবার সিংহাসন দখল করে ফেললে তখন সৈন্যরা সহজেই আনুগত্য করবে। একদম ঠিক ভেবেছেন মহারাজ, চলুন তবে তাই হোক। কিন্তু সিংহাসনে নিশ্চয়ই ওই নকল রাজা জিতকুমার বসে আছে। ও আমার ভাই, কিন্তু ওকে আমার ভাই বলতে লজ্জা হয়। ওর পাহারায় অনেক সৈন্য সামন্ত আছে, তাই সে পর্যন্ত যাওয়া খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ বাবা, আমার বোন পারুল নিশ্চয়ই এতক্ষণে জিতকুমারের সামনে আছে। আশা করি পারুলকে যেসব সৈন্যরা ধরে এনেছে তারা আপনার প্রতি অনুগত, আর বাকিরা সেনাপতির প্রতি অনুগত হলেই আমাদের কাজ সহজ হয়ে যাবে। বেশ, এই না হলে আমার যোগ্য সন্তান, আমার রাজকুমার এবং রাজকুমারী, তোমরা আগে থেকেই তাহলে সব পরিকল্পনা করে রেখেছো, তাই না? হ্যাঁ বাবা, সিংহাসন একমাত্র এই রাজ্যের আসল রাজা রূপকুমার অর্থাৎ আপনার অধিকার। চলো, আজ ওই অত্যাচারী জিতকুমারের শেষ দিন। পারুল বিভিন্ন কথা বলে রাজা জিতকুমারকে উত্তেজিত করার চেষ্টা করছে। জিতকুমার এক সময় রেগে গিয়ে পারুলকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আজ আমি এখানেই হত্যা করব। এটা বলেন, সেটাই তো আমি চাই। আপনি কি জানেন না রাজ দরবারের নিয়ম অনুযায়ী রাজরক্ত ঝরানো যায় না? আপনি কি এখন চিরায়ত সেই নীতি না মেনে আমাকে হত্যা করবেন? আমি এই রাজ্যের অধিপতি, আমি নিয়ম তৈরি করি, আমি এসব নিয়ম নীতির তোয়াক্কা করি না। সৈন্যরা, এখনই পারুলের শিরচ্ছেদ করার ব্যবস্থা করো। না জিতকুমার, এটা করার সাহস করো না, তাহলে কিন্তু নিজ হাতে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। দেখেছো সৈন্যরা,
তোমরা এমন একজন রাজার আনুগত্য করো যে কিনা নিজেই রাজ দরবারের নিয়ম নীতির তোয়াক্কা করে না, এরপরেও কি তোমরা তোমাদের আনুগত্য বহাল রাখবে? মহারাজ, রাজকুমারী পারুল ঠিক বলেছে। রাজ্যের আইনে রাজরক্ত ঝরানোর নিয়ম নেই। দয়া করে আপনি এই আদেশ প্রত্যাহার করুন, না হয় আমাদের রাজ্যে অভিশাপ নেমে আসবে। কি তোমার এত বড় সাহস? সাধারণ একজন সৈনিক হয়ে তুমি আমার আদেশের বিরোধিতা করছো? বেয়াদবি হলে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু অনুগ্রহ করে আপনার আদেশ পরিবর্তন করুন। তোমাদের জন্য লজ্জা হচ্ছে? তোমরা নীতি নৈতিকতাহীন একজন রাজার কাছে অনুরোধ করছো? সৈন্যরা, সবাই অবস্থান নাও। আমরা এমন নীতিহীন রাজাকে মানি না। আমাদের আনুগত্য এই রাজ্যের প্রকৃত রাজা রূপকুমারের প্রতি। কি দুঃসাহস তোমাদের! আমি এই রাজ্যের প্রকৃত রাজা, আমার বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করছো? আপনার সময় শেষ নকল রাজা জিতকুমার। এদিকে জিতকুমারের সেনাপতি রূপকুমার আর চাপাকে নিয়ে পারুলের স্থানে এসে উপস্থিত হলো। সাধারণ সৈন্যরা জিতকুমারের পক্ষ ত্যাগ করে রাজকুমার রূপকুমারের দিকে চলে গেল। তাই রূপকুমারের আদেশে জিতকুমারকে বন্দী করা হলো। সিংহাসনে বসে রূপকুমার বলল, অবশেষে এই সিংহাসন তার প্রাপ্য মালিকের কাছে এসেছে। জিতকুমার, এবার তুমি কি করবে? তুমি কি তোমার শাস্তি নিতে প্রস্তুত? আমি জিতকুমার, এই রাজ্যের রাজা। আমি কখনো হার মানবো না। এই রাজ্যের আসল রাজা আমি রূপকুমার। তুমি হলো একজন বিশ্বাসঘাতক। তোমার মতো ভাই দুনিয়াতে যেন না জন্মায়। তুমি বিশ্বাসঘাতকতা করে আমার সিংহাসন দখল করেছিলে। তোমরা যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এর শাস্তি তোমরা পাবে। সৈন্যরা, এই প্রতারককে এখনই বন্দিশালায় নিয়ে যাও আর সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও এই রাজ্যের প্রকৃত রাজা রূপকুমার আবারও সিংহাসনে বসেছে। এতদিন জিতকুমার এই রাজ্যের প্রজাদের যেভাবে কষ্ট দিয়েছিল তার জন্য তাকে শাস্তি পেতে হবে। আগামীকাল প্রাসাদের সামনে প্রতারক রাজা জিতকুমারের ফাঁসি কার্যকর করা হবে। যারা দেখতে চায় তারা যেন সকাল সকাল প্রাসাদে হাজির হয়ে যায়। আপনার যেমন হুকুম, জাহাপনা। এরপর সৈন্যরা প্রতারক রাজা জিতকুমারকে অন্ধকূপে নিয়ে চলে গেল। মহারাজ রূপকুমার নিজ সিংহাসন ফিরে পেয়ে খুব খুশি হলো। মহারাজ রূপকুমারকে পারুল, জিতকুমারের সেনাপতি অজয় এবং চাপা শুভেচ্ছা জানালো। আপনার রাজ্য ধন্য হোক মহারাজ। আপনার রাজ্য ধন্য হোক মহারাজ। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সাহায্যের কারণেই আমি আবারও আমার রাজত্ব ফিরে পেয়েছি। আমি এই রাজ্যের মহারাজ হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের এই সাহায্যের প্রতিদান আমি দিব। মহারাজ রূপকুমারের জয় হোক। মহারাজ রূপকুমার দীর্ঘজীবী হোক। আমার মা কোথায় বাবা? আপনার মা পদ্মাবতী আমাদের বাড়িতে আছে। সেখানে আমার বাবা রাজবল্লভ সর্বদা রানীর সেবায় নিয়োজিত আছে। এখনই যাও সেনাপতি অজয়, আমার রানীকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসো। ওর জন্য আমার বুক ফেটে যাচ্ছে। এখনই যাচ্ছি মহারাজ। এরপর সেনাপতি অজয় রানী পদ্মাবতীকে প্রাসাদে ফিরিয়ে আনার জন্য নিজ গৃহে রওনা হলো। শোনো 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 রাজ্যবাসী, নকল রাজা জিতকুমারকে হটিয়ে এই রাজ্যের প্রকৃত রাজা রূপকুমার সিংহাসনে বসেছেন। নকল রাজা জিতকুমারকে বন্দী করা হয়েছে। আগামীকাল সকালে সবার সামনে জিতকুমারের ফাঁসি কার্যকর করা হবে। যারা যারা দেখতে আগ্রহী তাদেরকে প্রাসাদের সামনে হাজির হতে বলা হলো। শোনো শোনো শোনো। বিপুল উৎসাহে রানী পদ্মাবতীকে নিয়ে সেনাপতি অজয় নিজ বাড়িতে এসে হাজির হলো। বাড়ির বাইরে থেকে সেনাপতি অজয় তার বাবাকে ডাকতে শুরু করলো। বাবা, কোথায় তুমি? অজয় বাবা, তুমি রাক্ষসপুরী থেকে ফিরে এসেছো। রাজকুমারী পারুল কোথায়? রাজকুমারী পারুল আছে বাবা, সুসংবাদ আছে। মহারানী কোথায়? সেনাপতি অজয়, আমার পারুল, চাপা ওরা ঠিক আছে তো? শুভেচ্ছা নেবেন মহারানী পদ্মাবতী, আপনার জন্য সুসংবাদ আছে। রাক্ষসপুরী থেকে আমরা রূপকুমার চাপাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেই সাথে নকল রাজা জিতকুমারকে হটিয়ে আমাদের মহারাজ রূপকুমার সিংহাসনে বসেছেন। তিনি আপনাকে নিতে পাঠিয়েছেন মহারানী। হে মহামহিম, তুমি আমার প্রার্থনা কবুল করেছো। অনুগ্রহ করে আমাদের সাথে চলুন মহারানী। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, চলো। তোমার আর তোমার বাবার রাজবল্লভের অবদান আমি কখনো ভুলবো না। তোমরা রাজ্যের জন্য অনেক করেছো। এটা তো আমাদের কর্তব্য মহারানী পদ্মাবতী। সেনাপতি অজয় রানী পদ্মাবতীকে নিয়ে দ্রুততার সাথে প্রাসাদের দিকে যেতে শুরু করলো। এদিকে প্রাসাদের সবাই বহুদিন পর রানী পদ্মাবতীর আগমনের অপেক্ষায় অস্থির হয়ে আছে। বহুদিন পর রানী পদ্মাবতীকে পেয়ে প্রাসাদের সবাই অনেক খুশি হলো। রানী পদ্মাবতী তার মেয়ে পারুল এবং তার ছেলে চাপাকে সস্নেহে জড়িয়ে ধরলো। রানী পদ্মাবতী বলল, মহামহিম স্রষ্টার
কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে আবারও এই দিন দেখার সৌভাগ্য দিয়েছেন। এখন মরে গেলেও আমার আর কোনো আপত্তি নেই। এখনই মৃত্যুর কথা বলো না রানী, আমাদের সবেমাত্র সুখের সময় শুরু হলো। বাবা ঠিক বলেছে মা। তুমি কেমন আছো? সেনাপতি অজয় আর তার বাবা রাজ বল্লভকে ধন্যবাদ, আমি খুব ভালো আছি। সেনাপতি অজয়ের মতো সেনাপতি পেতে সত্যি ভাগ্যের প্রয়োজন মা। এভাবে বলবেন না রাজকুমার, এই জীবন আপনাদের দেওয়া। আচ্ছা, ওই প্রতারক রাজা জিত কুমারের কি করলে? আগামীকাল সবার সামনে তার ফাঁসি কার্যকর করা হবে। পরের দিন প্রাসাদের সামনে জিত কুমারকে ফাঁসির জন্য হাজির করা হলো। প্রাসাদের চারপাশে সৈন্য সহ সাধারণ মানুষেরাও জিত কুমারের ফাঁসি দেখার জন্য হাজির হলো। আজ সবার সামনে এই প্রতারক জিত কুমারের ফাঁসি কার্যকর করা হবে, যেন আর কখনো কোনো প্রতারক তার রাজার সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ না পায়। আমি ভুল কি করেছি? দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে ফাঁসি দিও না। গতকাল পর্যন্ত নিজেকে এই রাজ্যের রাজা দাবি করেছিলে তুমি, আজ কি এমন হলো যে তুমি ক্ষমা চাচ্ছ? আমি ভুল করেছি মহারাজ, আপনি তো আমার ভাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এটাও তোমার এক প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ক্ষমার অযোগ্য জিত কুমার। সৈন্যরা অবিলম্বে জিত কুমারের ফাঁসি কার্যকর করো। অতঃপর উপস্থিত সকলের সামনে জিত কুমারের ফাঁসি কার্যকর করা হলো। পতন হলো নকল রাজা জিত কুমারের। রাজা রূপকুমারের রাজত্বে আবারও সুখ ও সমৃদ্ধির ছায়া নেমে আসে। রাজা রূপকুমার, পদ্মাবতী, পারুল, চাপা তারা শান্তিতে নিজ রাজ্যে বসবাস করতে থাকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।